দর্শক, বহু আলোচনা এবং বৈঠকের পরও এখনও জনমনে প্রশ্ন রয়ে গেছে যে ঐক্যমত্য কতদূর। প্রধান উপদেষ্টা দিন তারিখ ঘোষণা করে দেওয়ার পরও বা নির্বাচনী রোড ম্যাপ ঘোষিত হবার পরেও এখনও জনমনে প্রশ্ন রয়ে গেছে যে নির্বাচন কি আদৌ হবে কিনা। এই সব প্রশ্নের উত্তর আজকে আমরা জানতে চাই। আমরা বুঝতে চাই যে অন্তর্বর্তী সরকার ঠিক কোন পথে আছে। এবং কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? ধন্যবাদ, আছি ভালোই। মানে প্রতিদিনই তো বৈঠক করতে হচ্ছে, নিশ্চয়ই ব্যস্ততা প্রচুর। জি জি, ব্যস্ততা, অনেক ব্যস্ততা। আগামী সপ্তাহে আমাদের শেষ সপ্তাহ বলতে গেলে জুলাই সনদ নিয়ে। হ্যাঁ, আমাদের ওইটা একটু বিস্তারিত আসবো তাহলে স্যার। আমি মানে আপনারা যখন আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্য কমিশন কাজ শুরু করলো 15ই ফেব্রুয়ারিতে, এরপর মোরলেস 7 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো অনেক রাজনীতিবিদ অনেকে এমন হাস্যরস করেন যে ঐক্যমত্য কমিশনে শুধু বৈঠকের পর বৈঠক হয়, মানুষজন চা নাস্তা খায়, মাঝে মধ্যে মধ্যাহ্নভোজ করে, এরপর অনৈক্য টনৈক্য হয়, তর্কাতর্কি হয়, পরের দিন আবার বৈঠকের ডেট ফিক্স হয়, ঐক্যমত্যটা আর হয় না। তো একটু স্যার আপনাদের আসলে ঐক্যমত্য কমিশন এখনো পর্যন্ত একটু যদি সংক্ষেপে বলতেন যে কোন মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছে, কোন বিষয়গুলো এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। অনেক ধন্যবাদ। ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসে। তখন আমাদের যেই কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে সেটা হলো 6টা সংস্কার কমিশন যেই সুপারিশগুলো করেছে ওগুলোর ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা। তো প্রথমেই আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হলো এই 6টা সংস্কার কমিশনের শত শত সুপারিশ দিয়েছে। তার মধ্যে থেকে আমরা চিহ্নিত করেছি, প্রত্যেকটা কমিশন চিহ্নিত করেছে কোনগুলো আশু বাস্তবায়নযোগ্য, আশু বাস্তবায়ন করা প্রয়োজন এবং করা সম্ভব। কয়টা করেছিলেন? 166টা? না, ওগুলো শত শত। আচ্ছা, 166টার বাইরে। তো ওগুলো যেমন কতগুলো অধ্যাদেশ জারি করতে হবে, কতগুলো নির্বাহী আদেশের মাধ্যমে কতগুলো বাস্তবায়ন করা যাবে। তো এগুলো আমরা শত শত যেগুলো আশু করণীয় সেগুলো সরকারের কাছে দিয়েছি এবং সরকার অতি সহজে এগুলো বাস্তবায়ন করতে পারে এবং করার চেষ্টা করেছে, অনেকগুলো হয়েছেও। আর আমরা ওই যে 6টা কমিশনের সুপারিশ থেকে 166টা আমরা প্রস্তাব যেগুলোতে ঐক্যমত্য হওয়া প্রয়োজন, যেগুলোর ব্যাপারে আলাপ আলোচনা করা দরকার রাজনৈতিক দলের সাথে, আর অন্যগুলোর ব্যাপারে আলাপ আলোচনা করার দরকার নেই, কারণ কেউ দ্বিমত করার তেমন কিছু নাই এবং এগুলো প্রয়োজনীয়। 166টা সিলেক্ট করেছিলেন কিভাবে? 166টা মূলত যেগুলোতে সংবিধান সংস্কার লাগবে, কিন্তু যেগুলো স্পর্শকাতর, যেগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলের মধ্যে মত বিনিময় করা দরকার, তারা একমত হওয়া দরকার। মানে এটা নিয়ে কি আপনারা জনগণের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছিলেন যে হ্যাঁ এই 166টাই গুরুত্বপূর্ণ? মানে ওটা তখন সুযোগ ছিল না। আচ্ছা, তখন আপনারা নিজেরা ঠিক করেছেন যে মনে হয়েছে আপনাদের কাছে? আমাদের বিবেক বিবেচনা ব্যবহার করে আমরা 166টা চিহ্নিত করেছি। কিন্তু সেই বিবেচনার সাথে যদি জনগণের মতামত না মিলে, সেটা কি ভাবনায় তা তো হতেই পারে। তবে আমার মনে হয় আমরা সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করেছি। আমার মনে হয় না তেমন দ্বিমত করার আছে। হ্যাঁ, কিছু দ্বিমত তো হইতেই পারে মানুষের মধ্যে, কিন্তু যেগুলোতে যেমন কতগুলো মৌলিক সংস্কার আছে, যেমন আমাদের একটা মৌলিক সংস্কার হলো আমাদের যে অধিকার, ওই যে রাইটস, যে এই রাইটসগুলো সম্প্রসারণ করা এবং নিঃশর্ত করা, এগুলো বোধহয় এই যে কেউ দ্বিমত করবে না, এগুলোর ব্যাপারে ঐক্যমত্য হওয়া দরকার। 166টার মধ্যে এখন ঠিক কতটিতে ঐক্যমত্য এসেছে? আমাদের 84টার মতো বিষয় ঐক্যমত্য হয়েছে। আর বাকিগুলির ক্ষেত্রে কি হবে? বাকিগুলোর ক্ষেত্রে ঐক্যমত্য হয় নাই, কিন্তু বাকিগুলো আমাদের পরবর্তী যারা সরকার আসবে তারা বাস্তবায়ন করতে পারে। যদি না করে? না করলে আমাদের তো তেমন কিছু করার নেই, এটা তাদের উপর নির্ভর করবে এবং এগুলো জনস্বার্থেই করতে হবে। আমাদের ভবিষ্যতের বংশধরের কথা চিন্তা করেই করতে হবে। যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই করতে হবে। কিন্তু যেগুলো আমরা 166টির মধ্যে যে 84টা আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, তার মধ্যে 20টার মতো
মৌলিক। এখানে সংবিধান সংশোধন লাগবে এবং এগুলো যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমাদের যে স্বৈরাচারী ব্যবস্থা, যেই নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠান আইন কানুন বিধিবিধান শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে সেগুলো অব্যাহত থাকবে এবং তাহলে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হবে। স্যার, বিভিন্ন মহলের একটা বড় অভিযোগ আছে ঐকমত্য কমিশনকে নিয়ে যে তারা শুধু রাজনৈতিক দলগুলোর সাথেই কেন বসলো, তারা কেন সাধারণ মানুষের কাছে গেল না, দলিত এখন এর যুক্তি আছে পক্ষে বিপক্ষে। যে যেমন একটা প্রথম এই সরকার ক্ষমতা গ্রহণের পরই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য ব্যাপক দাবি উঠেছে এবং এটা প্রবল চাপ ছিল দ্রুত যা যা পরিবর্তন করতে হবে পরিবর্তন করে নির্বাচন দিয়ে সরকার যেন রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে। তো এখন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে একটা দীর্ঘমেয়াদী সময় তারা ব্যয় করবে সংস্কারের জন্য, নাকি কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে একটা নির্বাচনের আয়োজন করবে তারা। তো এই জন্যই প্রথম 6টা, যদিও সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু প্রথম 6টা সংস্কার কমিশনের এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্যই ওই ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি করার জন্যই জাতীয় ঐক্যমত্য কমিশন সৃষ্টি করা হয়েছে। সেখান থেকে কি স্যার পুলিশ সংস্কার কমিশনটি বাদ পড়ে গেল না? না, পুলিশ সংস্কার কমিশন আছে, কিন্তু পুলিশ সংস্কার কমিশন এই 166টার মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়নি এই যুক্তিতে এগুলো সবগুলোই অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব এবং এই পুলিশ সংস্কার নিয়ে বহু কাজ হয়েছে। এই যে কাজ হয়তো স্যার রেজাল্ট তো অসডিম্ব, হ্যাঁ, কিন্তু বাস্তবায়িত হয়নি, কিন্তু সরকার বাস্তবায়ন করতে পারে। পুলিশ সংস্কারের বিষয়ে একটা বিষয় আমাদের এই 84টার মধ্যে আছে, সেটা হলো পুলিশ সংস্কার কমিশন একটা। জি স্যার। আর বাকিগুলো ওই যে সবগুলোই বাস্তবায়ন করা সম্ভব এবং আমার মনে হয় না রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত করার সুযোগ আছে। আমি একটু তাহলে বোঝার জন্য আপনাকে জিজ্ঞাসা করি, মানে আপনাদের কি প্রথম প্রায়োরিটিটা পুলিশ সংস্কার করা উচিত ছিল না? মানে এই পুলিশের ঘাড়ে ভর করেই তো 18 নির্বাচনটা হলো, এই পুলিশ হাসিনার রক্ষক হয়ে উঠলো এবং 24-এর যে অভ্যুত্থানের সময়টায় মানুষ মারা গেল পুলিশের গুলিতেই তো মারা গেল। ইনফ্যাক্ট সামনের নির্বাচনে তাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। আপনি যেটা বলছেন তাই করা হয়েছে। আমরা ওই যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার জন্য অপেক্ষা না করে আমরা সরকারকে বলেছি যে আপনারা এগুলো বাস্তবায়ন করে ফেলেন এবং অনেক ক্ষেত্রে ওই যে পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে আইন কানুনের খসড়া করে দেওয়া হয়েছে এবং সুস্পষ্ট তারা সুপারিশ করেছে এই করতে হবে। তো সরকার ইচ্ছে করলে ওর জন্য সময় ক্ষেপণের দরকার ছিল না এবং সময় ক্ষেপণের দরকার নাই অনেক ক্ষেত্রেই। তারা করে ফেলতে পারে, এখনও করতে পারে এবং আমার জানা মতো তারা চেষ্টা করছে, তারা কতগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তো আমরা ঐক্যমত্য সৃষ্টির প্রক্রিয়াটা না এনে আমরা যাতে বাস্তবায়ন করা যায়, দ্রুততার সাথে বাস্তবায়ন করা যায়, ওই কাজটাই আমরা করেছি। আচ্ছা, মানে কেন বলছি স্যার, কারণ সাংবিধানিক সংস্কার নিয়ে যত আলাপ আলোচনা শুনি, নির্বাচন ব্যবস্থা নিয়ে যত আলাপ আলোচনা শুনি, উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যত আলাপ আলোচনা শুনি, পুলিশের সংস্কার নিয়ে কেন জানি কোথাও কোনো আলাপ আলোচনা, মানে অন্তত তো মিডিয়াতেও আমার চোখে পড়ছে না, শুনছি না। এটা সত্য, কারণ আমরা যদি ওই আলাপ আলোচনা আনতাম তাহলে অনেক সময় গত 6 মাস আমরা ব্যয় করতে পারতাম, কিন্তু এই 6 মাসের মধ্যে অনেক কিছু করা সম্ভব ছিল এবং কিছু করেছে তারা এবং এখনও উদ্যোগ নিচ্ছে। মানে আমি কিন্তু স্যার জানি না আর কি পুলিশের সংস্কারের ক্ষেত্রে না, সরকার কিছু এই যে উদ্যোগ নিয়েছে এর মধ্যে এবং তারা তো সময় এগুলো প্রকাশ করে কি সংস্কার করতে হবে। বস্তুত আমরা যেটা করার চেষ্টা করেছি যে শেখ হাসিনা তো যে ট্যাঙ্কে চড়ে আসে নাই, শেখ হাসিনা উর্দিপরেও আসে নাই, শেখ হাসিনা এসে সংবিধান বাতিলও করে নাই। শেখ হাসিনা একটা নির্বাচনের মাধ্যমে এসছে, 2008 সালের যে নির্বাচন, ডিসেম্বরের নির্বাচন, এবং নির্বাচনটা নিয়ে কিছু প্রশ্ন আছে, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে। তো কীভাবে পরিণত হইল, কতগুলো নিয়ম নীতি পদ্ধতি আইনি বিধান প্রতিষ্ঠান যেগুলো তাকে
এই স্বৈরাচারী পরিণত হইতে সহায়তা করেছে এবং কতগুলো এরপরেও শেখ হাসিনা কতগুলো আইন কানুন বিধিবিধানের পরিবর্তন করেছে, যেমন পঞ্চদশ সংশোধনী পাশ করেছে। পঞ্চদশ সংশোধনী পাশ করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করেছে সংবিধান থেকে, যার ফলে নির্বাচিত যারা ক্ষমতায় আছে তাদের অধীনে নির্বাচন হবে। তার মানে আমাদের নির্বাচনটা ধ্বংস করেছে। তারপরে কতগুলো নিবর্তনমূলক আইন তারা আরও কঠোর করেছে, আরও নিবর্তনমূলক আইন পাশ করেছে। তো এর মাধ্যমে যে শেখ হাসিনা যে স্বৈরাচারে পরিণত হয়েছে, যেমন তো এই জন্য কতগুলো পরিবর্তন দরকার। এগুলো যদি পরিবর্তন না করি, যেমন একটা পরিবর্তনের কথা আমি বলতে পারি যে কতগুলো প্রতিষ্ঠান, আমাদের সংবিধানে কতগুলো প্রতিষ্ঠান আছে, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, বিধিবদ্ধ প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিন্তু নির্বাহী বিভাগের অংশ নয়, এটা একটা ভিন্ন চ্যাপ্টারে আমাদের সংবিধানে। কিন্তু নির্বাহী বিভাগ এই যে বাংলাদেশ শুরু থেকে নির্বাহী বিভাগে এই কমিশনে নিয়োগ দিয়ে এসছে। এটা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, তাদের দায়িত্ব হলো নির্বাচন করা এবং তাদেরকে অগাধ ক্ষমতাও দেওয়া হয়েছে। তাদেরকে ওই যে তাদের চাকরিচ্যুত করা যায় না, এইরকম সুরক্ষাও দেওয়া হয়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে সংস্কারে স্যার কি হলো শেষ? ওই যে আমি এটাই এই উদাহরণটাই দিচ্ছি। তো নির্বাচন কমিশন এটা আইন করে যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছে, যেমন এই যে রকিবউদ্দিন কমিশন, তারপরে নুরুল হুদা কমিশন, তারপরে পরবর্তী 2024 সালের এই শেষ কমিশন। এবং সরকার নিয়োগ দিয়েছে তাদের অনুগতদেরকে একটা আইনের মাধ্যমে। তো তার মানে এবং এই নিয়ে ব্যাপক অসন্তোষ, যার ফলে নির্বাচন, আমাদের 4টে নির্বাচন ছাড়া আর বাকি কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এবং এর একটা বড় কারণ হলো নির্বাচনের জন্য যারা দায়িত্ব তারা সবসময় ওই যে ক্ষমতাসীন দলদাস, হ্যাঁ, অনেকেই দলদাসে পরিণত হয়েছে। তো আমরা যেটা, এবং এই জন্য যেটা হয়েছে 2017 সালে সব রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির কাছে বলেছে যে নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে। তখন রাষ্ট্রপতি একটা সংলাপের আয়োজন করেছিলেন 2017 সালে। সংলাপের আয়োজন করে তারা একটা সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি, আইনের মাধ্যমে অনুসন্ধান কমিটি গঠন করে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। ওই যে তখন রকিবউদ্দিন কমিশনকে নিয়োগ দেওয়া হয়েছে, না তখন ওই যে নুরুল হুদা কমিশনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে ওটাও যখন যেই রকম আচরণ করলো, দলদাসে পরিণত হইল, তখন আবার 2022 সালে হাবিবুল আউয়াল কমিশন গঠনের আগে আবার সেই আমার মনে হয় 32টা দলের সাথে না 23টা না 32টা দলের সংলাপ করলো। আবার এই যে সেই অনুসন্ধান কমিটি গঠিত হইলো, অনুসন্ধান কমিটি গঠিত হইলে আবার এই যে আউয়াল কমিশনকে গঠন করলো। তো তার মানে যে নির্বাহী বিভাগের যতদিন নিয়ন্ত্রণে থাকে ততদিন এটাই চলতে আসবে। হ্যাঁ, তো আমরা যেটা বলেছি কতগুলো যে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুদককে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা, তারপরে মানবাধিকার কমিশন, তারপর যদিও এগুলো মানবাধিকার কমিশন অন্তর্ভুক্ত হয়নি আমাদের শেষ পর্যন্ত আমাদের ইয়াতে সুপারিশে, ওই যে তো এই কমিশনগুলো, তারপর তথ্য কমিশন, এই কমিশনগুলো আমরা বলছি যে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে যাতে মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, সুরক্ষা হয়। এবং ওই যে বলছি তো প্রথম হলো মানুষের অধিকার ভোট দেওয়ার। মানুষজন তাই চায় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে। আমাদের একটা লক্ষ্য ছিল এই প্রতিষ্ঠানগুলোকে যাতে স্বাধীনভাবে নিয়োগ দেওয়া হয়, যেন নির্বাহী বিভাগের ওই যে নিয়ন্ত্রণে না থাকে। তো এটা কারণ এই প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আমরা সেই আগের যেই পুরানো এই সত্যি কি ঐক্যমত্য হলো শেষ পর্যন্ত? ঐক্যমত্য হলো নির্বাচন কমিশনের ব্যাপারে, এই ব্যাপারে শেষ পর্যন্ত, কিন্তু অন্যগুলোর ব্যাপারে ডিসেন্ট আছে। নির্বাচন নোট অফ ডিসেন্ট আছে। তাহলে স্যার কি হবে এখন আমরা আশা করি এখন এটা মানুষ তো আশাতেই বেঁচে থাকে, কিন্তু কতদূর পর্যন্ত করব এই নোট অফ ডিসেন্ট সত্ত্বেও এগুলো আমরা ওই 84টার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তো আমাদের যে গণতান্ত্রিক রীতিনীতি কি, গণতান্ত্রিক রীতি অধিকাংশ দল কিংবা অধিকাংশ মানুষ যদি একমত হয় অন্যরা মেনে নেয়। স্যার সংবিধান সংস্কার নিয়ে আপনারা কি ভাবছেন? মানে
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সংবিধানের পরিবর্তন তো তারা একেবারেই মানবে না, যদি সংস্কারও করতে হয় সেটা করবে নির্বাচিত প্রতিনিধিরা। আবার কিছু কিছু রাজনৈতিক দল বলছে এক্ষেত্রে তো গণপরিষদ করা যেতে পারে, গণভোট করা যেতে পারে। ঐকমত্য কমিশনের মতামত কি? এখন আমাদের ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখতে ভয় পায়। আমাদের তো অতীতের অভিজ্ঞতা ভালো নয়। আমি একটা উদাহরণ দেই এবং এটার সাথে আমি আরেকটা মৌলিক সংস্কারের কথা আনব। যে উদাহরণটা হইল, ধরেন 2008 সালের নির্বাচন। 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ একটা যুগান্তকারী নির্বাচন ইশতেহার দিয়েছিল। আপনার দিন বদলের সনদ সব কিছু পরিবর্তন করে ফেলে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, তারপরে দলবাজি ইত্যাদি সব কিছু, এবং দলীয়করণ হবে না ইত্যাদি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আছে, এগুলো পরিষ্কারভাবে লেখা সব কিছু। এবং এরপরে তারা ক্ষমতা আসলো 2009-এর প্রথমে, এবং এরপর 2011 সালে আমাদের সর্বজনশ্রদ্ধেয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জাস্টিস হাবিবুর রহমান বলছে দেশটা এখন বাজিকরদের হাতে, মানে দলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এইসব বাজি এখন দেশটা এখন বাজিকরদের হাতে। তো এটাই আমাদের এই যে অতীতের অভিজ্ঞতা। আর এখানে মৌলিক সংস্কারটার দরকার ছিল কি, যে মৌলিক সংস্কারটা এখান থেকে যেটা আমাদের শিক্ষণীয় সেটা হলো যে যিনি প্রধানমন্ত্রী তিনি যদি দলীয় প্রধান হন এবং তিনি যদি অব্যাহত থাকতে পারেন এবং তার ফলে আনুগত্য সৃষ্টি করা, তাহলে কিন্তু এইরকমই হবে। দল আর এই যে সরকারের মধ্যে পার্থক্য দূরীভূত হয়ে যাবে। এটা নিয়ে তো একটা ঐকমত্য হয়েছে মনে হয়। ওই যে আমরা বলছি এই জন্যই দলের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না। ধরেন এটার আমরা যদি এই আমাদের 2008-এর অভিজ্ঞতা, 2008-9-এর অভিজ্ঞতা যদি তাকাই, যে নির্বাচনী ইশতেহারটা কে দিয়েছিল? নির্বাচনী ইশতেহারটা দিয়েছিল দলের এটা মালিকানা, এবং দল নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বলেছে, মানুষকে বলেছে আমরা নির্বাচনে অংশ নিতেছি, আপনারা ভোট দিলে আমরা এটা বাস্তবায়ন করব। তখন ভোটের পরে কার কি দায়িত্ব ছিল? তো এই যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলো শেখ হাসিনার নেতৃত্বে, তাদের দায়িত্ব ছিল এই সততার সাথে, নিষ্ঠার সাথে এই নির্বাচনী ইশতেহারটা, এটা মানুষের কাছে অঙ্গীকার, যে এই অঙ্গীকারটা বাস্তবায়ন করা। আর দলের কি দায়িত্ব ছিল? দলের দায়িত্ব ছিল তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো, নিশ্চিত করা যে তারা দলের এই অঙ্গীকার যেন রক্ষা করে। কিন্তু যেটা হয়েছে, একই ব্যক্তি দলীয় প্রধান আর সরকার প্রধান হওয়ার, দলীয় প্রধান এবং সরকার প্রধান হওয়ার কারণে দল আর সরকার এক হয়ে গিয়েছে, এবং যার ওই যে দলের ওই ভূমিকা আর পালন করা হয়নি। তাই আমরা একটা সংস্কার হলো, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হবেন। এই ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। সব দল একমত হয় নাই, আমাদের এখানেও ডিসেন্ট আছে। ডিসেন্ট স্যার দিল কে? আবারও কি বিএনপি দিয়েছে? হ্যাঁ, বিএনপি দিয়েছে। ওকে, তো এই সংবিধানের সংস্কারের ওই যে প্রশ্নটি করেছিলাম, মানে এটা বিশেষ করি তো তার মানে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যতের সুরক্ষার জন্য, আমাদের যাতে আবার স্বৈরাচার ফিরে না আসে। তো কতগুলো প্রতিষ্ঠানকে স্বাধীন করা, তারপরে কতগুলো রীতিনীতি পদ্ধতির, নিয়োগ পদ্ধতির, এগুলোর পরিবর্তন আনা, তো এগুলো আমরা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করেছি। এবং আপনি তো আর কাউকে এনে পানির কাছে আনতে পারবেন কিন্তু খাওয়াতে পারবেন না, আপনি পানির গ্লাস এগিয়ে দিতে পারবেন কিন্তু জোর করে খাওয়াতে পারবেন না। তো আমরা সর্বতভাবে চেষ্টা করেছি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে অধিকাংশ দল, ওভারওয়েলিং মেজরিটি এগুলোতে একমত হয়েছে। এই অল্প কয়েকটা দল তারা দ্বিমত করেছে। সবচেয়ে বড় দলে যদি একমত না হয় সেটা নিয়ে তো ঐকমত করা মনে হয় নিশ্চয়ই কঠিন হবে। ধরেন আমাদের যে সংবিধান রচিত হয়েছে, আমার যতটুকু মনে পড়ে 5-6 জন ব্যক্তি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, কিন্তু তারা তো মেনে নিয়েছে। তো আমরা আশা করি যে তারাও বৃহত্তর স্বার্থে মেনে নেবে। একটু নির্বাচন প্রসঙ্গে চলে যেতে চাচ্ছিলাম। কয়েকদিন আগেই একজন ইসি বললেন যে আগামী নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচাইতে ঝুঁকিপূর্ণ নির্বাচন, এবং সেই নির্বাচন আদৌ হবে কি হবে না তা নিয়েও কেন জানি জনমনে, অন্তত আমি সাংবাদিক হিসেবেই বলতে পারি যে আশঙ্কা রয়ে গেছে। যাচ্ছে আসলে কি হবে, তার কারণ তার কয়েকদিন আগে পরে আমরা বিভিন্ন মবের ঘটনা দেখেছি, ভিপি নুরুল হক নুরের উপর হামলা দেখেছি, একটি দলের একজনকে বলতেও শুনলাম যে বলে দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। রোডম্যাপ ঘোষণা নিয়ে দেখলাম জামাত অসন্তুষ্ট হয়েছে এবং তারা বলছে যে অন্তর্বর্তী সরকারের এই রোডম্যাপ একটু সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা।
সব মিলিয়ে আপনার কাছে এই নির্বাচনকে কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে, এবং আপনার কি মনে হয় নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? মানে সরকারের উপরের সবার সাথেই তো আপনার যোগাযোগ আছে। আমি সরকারের অংশ নই এবং আমাদের ঐক্যমত্য কমিশনের সরকারের অংশ নয়। তো আমরা বিশ্বাস করি যে নির্বাচন হবে এবং নির্বাচনটা হওয়া দরকার, এবং নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়া দরকার। এবং আমাদের সকলেরই, আমরা রাজনীতিবিদ হতে পারি কিংবা নাগরিক সমাজের প্রতিনিধি হতে পারি, গণমাধ্যম কিংবা সাধারণ নাগরিক, আমাদের সকলেরই চেষ্টা করা উচিত যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয়। তো আমরা নির্বাচন নিয়ে ঝুঁকিটার কারণ হলো, আপনার মনে থাকবে না 1954 সালে একটা নির্বাচন হয়েছিল এই দেশে, যে যুক্তফ্রন্টের নির্বাচন। এবং তখন কিন্তু ওই নির্বাচনে আমাদের ওই তখন তো মুখ্যমন্ত্রী বলা হইতো ওই যে আমাদের প্রাদেশিক পরিষদের যে চিফ মিনিস্টার বলা হয়তো, আই থিঙ্ক, আমার মনে হয়। তখন নির্বাচনটা হয়েছিল, তখন কিন্তু নির্বাচন যুক্তফ্রন্ট জিতে আসলো, হ্যাঁ, যেখানে তখন কিন্তু নির্বাচন কমিশন ছিল না, তখন কিন্তু সেনাবাহিনীও সেই নির্বাচনে মোতায়েন করা হয়নি। সেই নির্বাচনটা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবং সেই নির্বাচনে নুরুল আমিন সাহেব এবং তার ক্যাবিনেটের অধিকাংশই পরাজিত হয়েছিলেন। তারা আই থিঙ্ক 9টা না কয়টা আসন পেয়েছিল মাত্র, এবং কেউ টু শব্দটি করে নাই, কারণ এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল ওকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আর এরপরে আমাদের যতগুলো নির্বাচন হয়েছে, তারপরে কি হয়েছে, আমাদের নির্বাচন কমিশন হয়েছে, একটা প্রতিষ্ঠান, এই যে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে, মানে কাগজে কলমে আর কি স্যার। কতগুলো আইনি কাঠামো পরিবর্তন করা হয়েছে, আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরও অনেকগুলো আইন কানুন করা হয়েছে যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হয়। কিন্তু আমরা কি দেখছি, দিন দিন আমাদের অবক্ষয় হয়েছে। আমাদের ওই যে শুধুমাত্র যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তাদের ওই যে কিছু কিছু বিতর্ক সেখানে ছিল, কিন্তু সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল মোটামুটি। তো তার মানে কেন হইল এটা? আমাদের এই প্রতিষ্ঠান সৃষ্টি করা হলো, আমাদের আইন কানুন, ওই যে নূতন আইনি কাঠামো সৃষ্টি করা হলো, তা সত্ত্বেও নির্বাচন মানের অবনতি দিন দিন ঘটেছে। তার কারণ হলো আমাদের অবক্ষয় ঘটেছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চরম অবক্ষয় হয়েছে। আমাদের দলীয়করণ, তারপরে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, তারপরে পুরো রাজনীতিটাই এখন বহুলাংশে ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। আমাদের তো ব্যবসায়ীদের ওই যে আমাদের জাতীয় সংসদ 67-68% ছিল ব্যবসায়ী। তো এই পুরো অবক্ষয় ঘটেছে, মানের অবনতি ঘটেছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে অবনতি ঘটেছে, অবক্ষয়, এটার যদি আমরা পরিবর্তন না ঘটাতে পারি, এবং এটা এইবার আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল যে এত ব্যক্তির, এখনো আছে অবশ্যই। ইনফ্যাক্ট আমরা তো মনে করি আমরা যে বিষয়গুলোতে ঐক্যমত্য সৃষ্টি করেছি, যদিও কিছু কিছু রিসেন্ট আছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ ইতিহাসে এমন ঘটেনি যে এতগুলো রাজনৈতিক দল দিনের পর দিন আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত আছে, এবং তারা অনুধাবন করেছে এগুলো পরিবর্তন হওয়া দরকার। তো এখন আমরা যদি একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনার। আমাদের ধরেন এই যে আমাদের যারা নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন হয়ে গিয়েছে, অনেক মানে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা সেখানে নির্বাচনী অঙ্গনে প্রবেশ করেছে, তারা নির্বাচিত হয়ে এসে তারা আমাদের ওই আইন প্রণেতা হয়ে গিয়েছে, আইন ভঙ্গকারীরা অনেক ক্ষেত্রে আইন প্রণেতা হয়ে গিয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো সেখানেও অনেক অবক্ষয় ঘটেছে, অনেক দুর্বৃত্তরা সেখানে রাজনৈতিক দলে তারা ওই যে আঁকড়া বেঁধেছে। এবং আমাদের এখন বলা হয় যে কোনো বড় বড় দুর্নীতি, একদল এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর এই যে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, এদের যোগ সাজসে বড় বড় সব অপকর্ম ঘটে। তো এটা তো ছিল না অতীতে। তো এই রকম অনেকগুলো অবক্ষয় ঘটেছে। তো এইগুলো যদি পরিবর্তন না আসে,
এবং আমরা যেটা যে বললাম, তো আমরা একটা ঐতিহাসিক যে মুহূর্ত আমাদের জন্য, এই ঐতিহাসিক মুহূর্তে আমরা এই এতগুলো দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, এবং এইগুলো যদি বাস্তবায়ন করে, একই সাথে যদি আমাদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি, আমরা সত্যিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ কিংবা গোষ্ঠী স্বার্থের পরিবর্তে আমরা একটা যেই লক্ষ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, যেই লক্ষ্যে আমাদের এই গত বছরের যে সকল শহীদরা তারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, তারা আত্মত্যাগ করেছে, এই তাদের আত্মত্যাগটা সার্থক করার জন্য যদি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মন মানসিকতা যদি পরিবর্তন আসে, এবং আমরা যদি এটা মন মানসিকতার কোনো সালসা নেই যে আমরা খাওয়াই দিলে এটা পরিবর্তন হবে, এটা সেটাই বলতে যাচ্ছি, এটা উপলব্ধিতে আসতে হবে। এবং তার মানে সেটি যদি না হয়, তার মানে নির্বাচন নিয়ে শঙ্কা থাকছে। মানে মন মানসিকতার পরিবর্তন যেহেতু স্যার 1 বছরের বেশি সময় হয়ে গেল, হয়নি, মানে সামনে আর 6-7 মাস আছে, আমরা আশা করি যে আমরা আমাদের এই বীর সেনানীদের যারা প্রাণ দিয়েছে গত বছর, তাদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না, আমরা তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা এটা করব না, এবং তাই আমি বিশ্বাস করতে চাই যে আমাদের বোধোদয় হবে এবং আমাদের উপলব্ধিতে আসবে, এটা আমাদের। স্যার, সেই বোধোদয় হলে নিশ্চয়ই মবের মতন ঘটনা ঘটতো না, চাঁদাবাজি, ছিনতাই, এসব ঘটনা অহরহ হতো না, যার পেছনে রাজনৈতিক দলগুলোরও ব্যাকআপ থাকতো না, মানে রাজনৈতিক দলের পরিচয় নিশ্চয়ই চাঁদাবাজি হতো না, সেটা তো তাহলে হয়নি। আমি আশা করি আমাদের এখনো সময় আছে, আমরা আশা করি যে এটার পরিবর্তন হবে, আমরা আশা করি যে আমরা আমাদের আচরণে, আমাদের সংস্কৃতিতে, আমাদের চিন্তাভাবনায়, আমাদের আমাদের কি বলে প্র্যাকটিসে আমরা পরিবর্তন আনবো। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করতে চাই। অ্যান্ড আশাবাদ স্যার, আমি একজন জ্যেষ্ঠ নাগরিক, আমার জীবনের শেষ ইনিংসে, তো আমি তো চাই না এটা আমাদের এই আত্মত্যাগগুলো বেঁচে যাক, কোনোভাবে চাই না। স্যার, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই, কিন্তু ওই যে বাস্তবতা আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম, সেই সাথে আরেকটা বাস্তবতা দেখলাম, এমনকি বিচারপতির এজলাসে সাংবাদিককে পিটানোর মতন ঘটনা ঘটল। এই রকম পরিস্থিতিতে মানে মানুষের মধ্যে শঙ্কা জায়গাটা কি স্বাভাবিক না? হ্যাঁ, স্বাভাবিক। তো এটা হওয়ার কথা নয়, এগুলো তো হওয়ার কথা নয়। তার মানে তো এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে আমি দোষ দিব কাকে? অন্তর্বর্তী সরকারকেই নিশ্চয়ই দিব। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য দায়িত্বে আছে, তাদেরই দায়িত্ব নিতে হবে, কিন্তু ওই যে ইন এ ব্রডার সেন্স আমরা সবাই দায়ী। আমাদের এই অবস্থাতে আসার জন্য আমাদের সকলেরই ভূমিকা আছে। আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি নাই। স্যার, আপনার কথাবার্তা শুনে আমি বুঝলাম যে আপনি এখনো আশা রাখেন, এবং একটু আগে বলছিলেন যে আপনার লাইফের লাস্ট ইনিংস, মানে ওই পরিবর্তনের প্রত্যাশাটা আপনি মনে প্রাণে বিশ্বাস করতে চাচ্ছেন, এবং সেটি যে হয়নি আপনার কথায় আমি যেটুকু ধরতে পারি, ভুল হলে ধরিয়ে দেন, যে রাজনৈতিক দলগুলো হয়তো সেরূপ আচরণ করতে পারেনি, আপনার কথা শুনে আমার তাই মনে হচ্ছে। এই 1 বছর বা তার কিছুটা বেশি সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে ইন্তিফাদাটা আসার দরকার ছিল, মানে একটা গণঅভ্যুত্থানের পর তো তার আত্মার পরিবর্তন হওয়া উচিত, আত্মার শুদ্ধি হওয়া উচিত, সেটি কি আপনার চোখে পড়েছে? আমি শুধু রাজনৈতিক দলগুলোকে দোষ দেব না, সাধারণ মানুষের রাজনৈতিক দল তো আমাদেরকে নিয়ে ঘুরতে, আমরাই তাদের সমর্থক, আমরাই তাদের ভোট দিয়ে তাদেরকে নেতা বানাই, তাদেরকে সরকার গঠন করার জন্য সুযোগ করে দিয়েছে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, উই হ্যাভ মেড দি এনিমি, দ্যাটস আস। আমরাই নিজেরাই, ওই যে এটা একটা ফিলসফিক্যাল কথা অবশ্য, বাট যারা দায়িত্বে থাকে তাদের অবশ্যই দায় বেশি, তাদেরকেই দায়িত্ব নিতে হবে পরিবর্তনের। তবে আমরা নাগরিকদের করে আমাদেরও ভূমিকা পালন করতে হবে, আমাদের যেখানে আছি। 5 আগস্টের পরে মানে আমার হয়তো ব্যক্তিগত মতামত বা অভিমত দেওয়াটা উচিত না, তারপর আমি বলতে যাচ্ছিলাম যে ওই সময়টাতে আমার একটা আকাশ সমান প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা 1 বছর পরে এসে অন্তত আমার ব্যক্তিগতভাবে পূরণ হয়নি। আপনারও নিশ্চয়ই প্রত্যাশা ছিল।
আপনি কি এখন কিছুটা হতাশ? আমি এইভাবে বলবো, আমরা যতটুকু যে আকাশচুম্বী আকাঙ্ক্ষা ছিল, এবং হয়তো ওই আকাশচুম্বী হয়তো অবাস্তবই ছিল, সে অবাস্তবই ছিল, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। কিন্তু ওই আকাশচুম্বী যে আকাঙ্ক্ষা ছিল সেখানে তো পৌঁছা হয়তো সম্ভব নয়, কিন্তু যতটুকু পৌঁছার আশা ছিল, অন্তত যতটুকু পৌঁছার প্রয়োজন আমাদের এই স্বৈরাচারী ব্যবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য, আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, এবং এরপর একটা গণতান্ত্রিক উত্তরণ মানে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, সেটার জন্য যতটুকু পরিবর্তন হওয়া দরকার ছিল এবং হওয়া উচিত, সেটুকু অর্জিত হবে কিনা এখনও নিশ্চিত নয়। তবে আমরা আশা ছাড়ি নাই। আমি মনে করি যে যেটুকু আমরা অর্জন করেছি এটা কম নয়, ছোট নয়, এবং আমি তো বললাম যে এটা কোনোদিন ঘটে নাই, এবং এই প্রায় 30টার মতো রাজনৈতিক দল দিনের পর দিন, এবং একটা তর্ক বিতর্ক হয়েছে, বিভিন্ন রকম দ্বিমত হয়েছে, কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কতগুলো বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে। তারা দ্বিমত তারা ব্যক্ত করেছে, কিন্তু এটা কোনোদিন ঘটে নাই। তো আশা করি এর সুফল আমরা পাবো। স্যার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো মানে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হয়ে গেল, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে পরবর্তীতে, এটি নিয়ে কোনো রাজনৈতিক দলের দ্বিমত নেই, প্রক্রিয়া নিয়ে যদিও রয়েছে। আপনার কি মনে হয় এই সামনের যে নির্বাচনটি হতে যাচ্ছে 2026 সালে, তার আগে একটি তত্ত্বাবধায়ক সরকার বসতে পারে বা থাকতে পারে, এমন সম্ভাবনা কি আপনি দেখেন বা প্রয়োজন আছে বলে মনে করেন? নাকি আমার মনে হয় না প্রয়োজন নেই, নাকি আসবেও না বলছেন? আমার মনে হয় না এটা আসবে, কারণ প্রয়োজনও নাই বোধহয়। আমাদের এখন যে সরকারটা আছে এটা কোনো দলীয় সরকার নয়, না তা অবশ্যই, এবং এই সরকারের ব্যাপারে অসন্তোষ আছে, অভিযোগ আছে, কিন্তু এরপরে যে আরেকটা সরকার হবে তার বিরুদ্ধে যে অভিযোগ থাকবে না তা নিশ্চিত করে বলা যায় না। একটা ব্যাপার আপনার মতামত একটু জেনে নিতে যাচ্ছিলাম, মানে আপনার সাথে আমার আজকের এই কনভারসেশনে যতগুলো বড় বড় মৌলিক সংস্কারের প্রশ্নে আপনি বললেন সামান্য 2-3টা দল বিরোধিতা করেছে, প্রতিটা ক্ষেত্রেই বিএনপির নাম আছে। আপনার কি কোনো অ্যানালিসিস আছে নাকি যে মৌলিক সংস্কারের এই প্রশ্নগুলোতে বিএনপির দ্বিমত কেন থাকছে? বোঝার চেষ্টা করেছেন, কথা বলেছেন? তারা যেটা বলেছে সেখানে প্রকাশ্যভাবে বলেছে, তারা নির্বাহী বিভাগের আমরা হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা করছি। তো ওখানে নির্বাহী বিভাগের হাত পা যাওয়ারই কথা নয়। এই যে এগুলো, এই প্রতিষ্ঠানগুলো এবং এই ব্যবস্থাগুলো যদি স্বাধীনভাবে কাজ করে, নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হতে পারে। তো এই যেমন আমি নির্বাচন কমিশনের কথা বলছি এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, এগুলোতে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ করার, নির্বাহী বিভাগের নিয়োগ দেওয়ারই কথা নয়, এগুলো স্বাধীনভাবে নিয়োগ হওয়া দরকার। যার জন্য আমরা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলেছি, এবং এটা যাতে নির্বাহী বিভাগ এই নিয়োগগুলো প্রভাবিত করতে না পারে। তো এই নির্বাহী বিভাগ যদি নিয়োগগুলো প্রভাবিত করতে পারে, তাহলে আবারও বিচার বিভাগের নিয়োগের থেকে শুরু করে, যেমন আমরা বলেছি যে যিনি জ্যেষ্ঠতম বিচারপতি হবেন তিনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু যদি ওখানে অপশানের যে জ্যেষ্ঠ নয়, যে যারা ক্ষমতায় থাকবে তারা ঠিক করবে, রাষ্ট্রপতি ঠিক করবে, রাষ্ট্রপতি ক্ষমতা আছে প্রধান বিচারপতি নিয়োগ করে, রাষ্ট্রপতি যদি ক্ষমতা থাকে যে কোনো একজনকে বেছে নেওয়ার, কিংবা ওই যে কারো কারো পক্ষ থেকে প্রস্তাব হয়েছে প্রথম জ্যেষ্ঠতম দুইজনের মধ্যে, তবুও সেখানেও ওই যে ম্যানিপুলেশনের, সেখানেও দলীয়করণের সুযোগ থাকে। তো আমরা চেষ্টা করেছি যে যাতে যেই সকল অসঙ্গতিগুলো আছে, যেগুলো দুর্বলতা আছে আমাদের বর্তমান কাঠামোতে, তারপর আরেকটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তারপরে আমাদের সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, কিন্তু সংসদ সদস্যরা ওই যে দলের কাছে দলের সিদ্ধান্তের বাইরে আসতে পারে না, এবং এটাও একটা স্বৈরাচারী ব্যবস্থা। সেটা কি পরিবর্তন হলো না যে 70 অনুচ্ছেদে কিছু পরিবর্তনের হয়েছে, কতগুলো ঐক্যমত্য হয়েছে, তবুও এখানেও ডিসেন্ট আছে। স্যার, সব শুনের জন্য তো আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় বড় ব্যাপারগুলিতে ঐক্যমত্য হলো না। ঐক্যমত্য, আমি রাজনৈতিক সংস্কৃতি, আমি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক সংস্কৃতি হলো যখন সবাই। আপনাদের আর কয়দিন আলোচনা চলবে? না, আলোচনা আমাদের শেষ, আলোচনা শেষ।
তা আমরা এবং এই জন্যেই ওই যে দাবি উঠছে যে এগুলো কখন বাস্তবায়িত হবে, কীভাবে বাস্তবায়িত হবে, সেগুলোই জুলাই সনদে তো আমরা লিপিবদ্ধ হবে। না, আমরা যেটা করার সিদ্ধান্ত নিয়েছি, জুলাই জাতীয় সনদ, এখানে 84টা যেগুলো ঐক্যমত্য হয়েছে, এবং এর সাথে একটা অঙ্গীকারনামা থাকবে, এবং এটা আমরা রাজনৈতিক দলের কাছে প্রেরণ করব। একই সাথে আমরা কিছু বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। কিভাবে বিশেষজ্ঞরা কারা স্যার? কিছু বিচারপতি, কিছু আইনজ্ঞ, তাদের সাথে আমরা আলাপ করেছি, এবং তো আমরা আবার তাদের সাথে আলাপ করব। তো এবং তাদের সাথে আলাপের প্রেক্ষিতে আমরা যেটা করব, কিভাবে বাস্তবায়িত হতে পারে সে ব্যাপারে আমরা একটা সুপারিশ দেব। কিন্তু এই সুপারিশটা কিন্তু এই জুলাই জাতীয় সনদের অংশ হবে না। আচ্ছা, তো এই কীভাবে বাস্তবায়িত হতো, আমরা একটা সুপারিশ দেবো সরকারের কাছে, সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের তো কোনো ক্ষমতা নেই, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা এটা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা করব, এবং আমাদের 15 তারিখের মধ্যেই আমাদের মেয়াদ শেষ হবে। আমরা 15 তারিখের মধ্যে শেষ করব এই ব্যাপারে বদ্ধপরিকর। মেয়াদ কি আর বাড়বে না? আমরা চাই না এটা আর মেয়াদ বাড়ুক। জুলাই সনদটা জুলাই মাস পার হলো, আগস্ট মাস পার হলো, এখন সেপ্টেম্বর চলছে, তারপরেও হলো না কেন? মানে বিষয়টা কি হতাশাজনক? আমরা কিন্তু আমি ওই যে যখন আমরা শুরু করেছি তখন তো বললাম তো এই পথে কেউ অতীতে হাঁটে নাই। এতগুলো রাজনৈতিক দলের সাথে যাদের তেলে জলে মিশে না, তাদের সাথে বসে দিনের পর দিন আলাপ করে কতগুলো বিষয়ে, এবং তাদের মত পথের তো সুস্পষ্ট পার্থক্য আছে। তো আমরা যেই পদ্ধতিতে অগ্রসর হয়েছি, আমরা 3 দফা, প্রথম আমরা 166টা এই যে বেছে নিয়ে ওগুলো রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছি একটা স্প্রেডশিটের মাধ্যমে, তাদের কাছে মতামত পেয়েছি। তারপর রাজনৈতিক দলগুলোর সাথে এককভাবে বসেছি। আর তৃতীয় ধাপে আমরা সেই 30টা দলের সাথে, প্রায় 30টা দলের সাথে, সবার সাথে একত্রে বসছি। তো এত কোনোদিন করে নাই, এটা পরীক্ষিত পথ নয়। তবুও উই আর ভেরি হ্যাপি। আপনি ব্যক্তিগতভাবে খুশি? আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা অনন্য অভিজ্ঞতা, এবং এর থেকে আমি আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো উপলব্ধিতে আসবে, আমাদের সকলেরই, নাগরিকদের উপলব্ধিতে আসবে এই কতগুলো সংস্কার করাটা জরুরি, এবং না করলে আমরা তার মাসুল দিতে হবে। ধরেন তার একমত হলো সংস্কার হবে, এরপর ক্ষমতায় যে করলো না, মানে কিছু তো করার নেই। এই জন্যই কিছু দলের পক্ষ থেকে, যে অতীতের অভিজ্ঞতার আলোকে কিছু দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলোর আইনি বাধ্যবাধকতা থাকতে হবে, এবং এটা কিভাবে বাস্তবায়িত হবে, এবং সম্ভব হলে যতটুকু সম্ভবপর হয় তার আগে বাস্তবায়ন করা। এবং এখানেও আমরা যেটা বিভাজন করছি সেটা হলো কতগুলো, এই 84টার মধ্যে প্রায় 20টার মতো যেখানে সংবিধান সংশোধন লাগবে, আর বাকি 64টার মতো এগুলো হয় অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। তো আমরা সরকারকে এই তালিকা করে দিচ্ছি, এই 64টা আপনারা বাস্তবায়ন করে ফেলেন, এখানে কোনো সমস্যা নাই। আর বাকিগুলো নির্বাচিত সংসদের হাতে যাবে। 20টা কীভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারে আমরা সুপারিশ দেব সরকারের কাছে। আমরা জানতে পারলাম যে উচ্চকক্ষে যে পিআর, তা নিয়ে একটি গণভোটের নাকি আপনারা চিন্তা ভাবনা করছেন? এরকম আলাপ আছে, এখনো চূড়ান্ত হয়নি। আমরা এই শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত। এরকম কি কয়েকটা সিদ্ধান্তে গণভোটের কথা ভাবছেন? মানে এর মধ্যে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলছেন যে সবার দাবিতে গণভোট করতে গেলে ইহকালে আর নির্বাচন হবে না। মতপথের তো পার্থক্য আছে, আমাদের প্রত্যেকের মতামত আছে। তো আমরা ধরেন 2টো সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষ হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এবং 2টো কমিশন ইন্ডিপেন্ডেন্টলি, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম আমি, এবং আমরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি এবং ইন্ডিপেন্ডেন্টলি। তো এই ব্যাপারে ওই যে ঐক্যমত্য হয়েছে, কিন্তু ওই যে কীভাবে 100 আসন নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে এই ব্যাপারে ঐক্যমত্য আছে, কিন্তু কীভাবে উচ্চকক্ষ নির্বাচিত হবে, ওই যে কিছু কিছু দলের মতে এগুলো ওই যে নিম্নকক্ষে যে আসন সংখ্যা সেই অনুপাতে, যেমন এখন নারীদের যেটা হয় এবং যেটা অলংকারিক, তো তাহলে এটা যদি হয় তাহলে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষেরই একটা প্রতিচ্ছবি, রেপ্লিকা, এবং এটা কোনো ওই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না। আর অধিকাংশ দলের মতামত হলো এটা হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ ভোটের হারের
প্রত্যেকটা দল যেই হারে ভোট পাবে সেই অনুপাতে তারা আসন পাবে উচ্চকক্ষে। এবং এটার উচ্চকক্ষে এইভাবে হলে যেটা হবে, যেমন শেখ হাসিনা পঞ্চদশ সংসদে পাশ করে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, ভোটাধিকার হরণ করেছে। তাহলে এইরকম উচ্চকক্ষ যদি একটা উচ্চকক্ষ হয় এবং দুই কক্ষেরই যদি অনুমোদন লাগে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, এবং উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে হয়, তাহলে এক দলের পক্ষে ওভারওয়েলমিং মেজরিটি, ওই যেটাকে বলে কার্স অফ দ্য 2/3 মেজরিটি, কিংবা বিরাট সংখ্যক আসন পাওয়া, এটার দুই দিকে আছে। এটা স্বৈরাচারী হওয়ার ব্যাপারে তাদেরকে এই যে সহায়তা করে, হ্যাঁ, ধাবিত করে, আর আরেক দিকে এটা সুবিধাও সৃষ্টি করে। তো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই বলে কার্স অফ দ্য 2/3 মেজরিটি। তো এটা 2/3 মেজরিটি হইল উচ্চকক্ষে মেজরিটি পাওয়া, ওই যে যদি সংখ্যানুপাতিকতা হয় দুরূহ হবে, যার ফলে যদি করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, তাহলে অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করতে হবে। এখন এককভাবে যেই আমাদের রাজপথের সমস্যা সমাধানের, রাজপথে সব কিছু ওই যে সেটেল করার, তার পরিবর্তে আলাপ আলোচনার সংস্কৃতি আমরা এর মাধ্যমে সৃষ্টি হতে পারে, যেটা আমাদের জন্য ইতিবাচক হবে। আমরা এই ক্ষেত্রেও তো বিএনপির বিরোধিতা আছে। হ্যাঁ, তারা চায় যে যেইভাবে এখন নিম্নকক্ষে নারীদের আসন হচ্ছে সেভাবে হোক। একটু বুঝতে চাচ্ছিলাম গণভোটটা করলে কিভাবে হতে পারে। এখনো এগুলোর এখন আলাপ আলোচনার মধ্যে আছে যে গণভোট তো সাধারণত হানা হয়, যে যেমন যদি উচ্চকক্ষর ব্যাপারে গণভোট হয়, এবং আমি এখনো ওই যে বলছি না যে এটা হবে, যদি উচ্চকক্ষে যেমন উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে 100 গণভোটের জন্য স্যার আবার ঐক্যমত্য করতে হবে নাকি নাকি এটা সরকার সিদ্ধান্ত দিলে হয়ে যাবে? ওই যে আমরা যেটা করব, রাজনৈতিক আমরা যে আমাদের জুলাই সনদ যখন পাঠাবো রাজনৈতিক দলের কাছে, জুলাই জাতীয় সনদ, সাথে সাথে আমরা কিভাবে এটার আইনি ভিত্তি দিতে হবে, কিভাবে বাস্তবায়ন সেটা নিয়েও তো অনেক দ্বিমত, সেটা আমরা সরকারের কাছে দেব এবং সরকার সেই সিদ্ধান্ত নেবে। এখন বাকিটুকু সরকারকে করতে হবে। কিন্তু আমি যদি স্যার আপনাকে অন্যভাবে জিজ্ঞাসা করি, মানে এতদিনের এত আলোচনা, তারপরেও এত দূরত্ব, মাঝে মধ্যে কি কখনো মনে হয়নি যে দরকার কি ছিল এত পরিশ্রম করার? না, দরকার তো হবে। আমাদের হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করতে হবে। আপনার আমার সন্তান এবং আমাদের এই যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কথা চিন্তা করতে হবে। আমাদের এই 17-18 কোটি মানুষ, এদের ভবিষ্যৎ তো আমরা জলাঞ্জলি দিতে পারি না। অতএব আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে, যতটুকু আমরা করতে পারি, এবং আমরা যেন ভবিষ্যৎ বংশধরদের কাছে আমরা যেন দায়ী না থাকি, এবং আমাদের বিবেকের কাছে যেন দায়ী না থাকি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা এই যে সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে, এই সম্ভাবনার যেন বাস্তবে রূপায়িত হয়। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম স্যার, যেহেতু সুজন সুশাসনের কথা বলে, তা আমি দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার, আগামী সরকারে কতজন মন্ত্রী হবে তার একটা হিসাব টিকাস করে 60টা গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়, এবং এই জন্য খরচ হবে 100 কোটি টাকার বেশি। সব মিলে আরও অনেক আছে, নির্বাচনের দায়িত্ব, ওই সময় সব মিলে 450 কোটি টাকার গাড়ি কেনার প্রস্তাব। মানে এই সরকারের কেন, আগামী সরকারের কারা মন্ত্রী হবে এবং সেইটা 60 জনই মন্ত্রী হবে না 50 জন হবে, এগুলো ধারণা করে গাড়ি কেনার কি দরকার? মানে পরের সরকারে এসে যদি বলে গাড়ি আমার পছন্দ না, তখন কি হবে? আমি শুনি নাই, আমি এটা জানি না। স্যার, প্রস্তাব অনুমোদন হয়ে গেছে অর্থ মন্ত্রণালয়। ওকে, তো এটা এখন মানে দরকার আছে নাকি এই সরকার? অনেক গাড়ি আছে, আমরা তো দেখি সংসদে অনেক গাড়ি আছে, এবং সেইটাই আওয়ামী লীগ সরকার গেছে, তারা তো গাড়ি নিয়ে ইন্ডিয়া চলে যায় এবং শুধু তাই নয়, আমাদের কৃচ্ছতা লাগবে, আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে, এবং আমাদের যত অপচয় এগুলোতে লাগাম টানতে হবে। আমার মনে হয় এই যে আমাদের যত সুযোগ সুবিধা, আমাদের এই গাড়ি, এগুলোর পেছনে স্যার কি উদ্দেশ্য থাকতে পারে আপনার কি ধারণা? মানে যেহেতু আপনি বহু বছর ধরে এই কাজ করেছেন, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। এটা হলো কেউ না কেউ কি তার পকেট ভারী করবার চেষ্টা করছে? এটা তো তাদের সুযোগ সুবিধার জন্য তারা এটা করেছে, এবং এরশাদের আমলে এইগুলোর অনেকগুলো প্রবর্তন হয়েছে। তাদেরকে প্লট দেওয়া, তাদেরকে শুল্কমুক্ত গাড়ি দেওয়া, এবং এগুলো বৈষম্যমূলক। না, এই সরকার তো থাকছে না, পরের সরকারের মন্ত্রীদের গাড়ি কেনার এই সরকারের দরকার কি?
আমি জানি না, সরকারকে জিজ্ঞেস করতে হবে। তবে আমার মনে হয় আমাদের বেল্ট টাইটনিং দরকার। আমাদের অনেক অপচয়, অনেক দুর্নীতি, অনেক ওই যে অনেক জনবল যাদের কোনো কাজ নেই, অনেক রকম ওই যে আমাদের অনেক রকম ইকুইপমেন্ট, আমাদের অনেক কিছু আমরা ওই যে আমাদের জন্য উন্নয়ন হয়ে গিয়েছে অবকাঠামো, অনেক অবকাঠামো তৈরি, অনেক শান-শৌকত। তো এগুলোর থেকে এবং সেই অবস্থার পরিবর্তন এই সময় পরিবর্তিত হয়নি 5 আগস্ট পরবর্তী সময়। আমি আশা করি এর পরিবর্তন হবে, আমি আশা করি এর পরিবর্তন। স্যার আপনার মতন আমরাও অনেক আশা রাখতে চাই, জানি না কতদূর কি পারবো। আপনার জন্য শুভকামনা থাকলো। এবং সামনের সপ্তাহেই তো বোধহয় আপনার রাজনৈতিক দলগুলোকে দিয়ে দিচ্ছেন, তাই না, জুলাই সনদ? জি, আমরা শিগগিরই দেব। তো আমরা আশা করি যে আমাদের আপনার দর্শকরা, আমাদের যারা এটা শুনছে, আমি তাদেরকে অনুরোধ করব যে তারাও যেন তাদের ভূমিকা পালন করে, তারাও যেন সোচ্চার হয়। এবং ওই যে শেষ বিচারে নাগরিকরাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা রাষ্ট্রে। নাগরিক চেয়ে বড় পদ নেই। তাই নাগরিকরা যদি সোচ্চার হয়, সংগঠিত হয়, এবং তারা যদি প্রতিবাদী হয়, এবং তারা যদি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে, এবং বৃহত্তর স্বার্থে, এই যে ক্ষুদ্র দলীয় স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, তাহলেই কিন্তু পরিবর্তন হবে। এই যে তা না হলে কিন্তু হবে না। আমাদের এখন বড়টা রাজনৈতিক দলের কোর্টে, বহুলাংশে সরকারের কোর্টে, আর মানে ব্রডলি স্পিকিং আমরা প্রত্যেকেই কিন্তু দায়ী। আমাদের প্রত্যেকেরই ভূমিকা পালন করতে হবে নিজের অবস্থান থেকে। সেই প্রত্যাশা স্যার রাখলাম যেন জনগণও তাদের ভূমিকা পালন করে এবং রাজনৈতিক দলগুলো যেন সহনশীল হয়। এমন একটা প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।